শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের থেকে সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি এই অনুষ্ঠান। ভাগ্য, বাস্তু ইত্যাদি বিষয়ে আলোচনা করব। তোমরা এই আলোচনা যখন আজকে তো ইন্টারনেটের জামানা, যখন টিভির জামানা ছিল তখন থেকে তোমরা অনুষ্ঠান শোনো 1995 থেকে। তো আজও কিছু বিষয় আলোচনা করব। ভাগ্য বিষয়ে আজকে আলোচনা করি। শনির 7.5 বিষয়ে আমি 2টি পর্বে আলোচনা করেছি, আরও আলোচনা বাকি রয়েছে। গভর্নমেন্ট জব সম্পর্কে আলোচনা রয়েছে। তো আজ আমি এই আগামী 30-40 মিনিট ভাগ্য বিষয়ে আলোচনা করব। ভাগ্য, যখন আমাদের জীবনে বয়সটা কম থাকে, ছেলে হোক বা মেয়ে, তখন আমরা মনে করি যে আমি সর্বশক্তিমান, আমি যা কিছু চেঞ্জ করে ফেলতে পারি, আমি অনেক কিছু করতে পারি। বা আমাদের পিতামাতাকে, আমাদের পেরেন্টসকে মনে হয় যে তারা যেন সর্বশক্তিমান, তারা অনেক কিছু পরিবর্তন, তারা যা কিছু করতে পারে। কিন্তু আমাদের যত বয়সটা বাড়তে থাকে তত আমরা বুঝতে পারি কোনো কিছুর ওপর দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে চলছি বলেই যে আমরা সেটিকে বুঝতে পারছি তা নয়। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা এরকম যে মানুষ সাগরের ওপর দিয়ে বহু কাল ধরে চলছে, কিন্তু মানুষ আজ পর্যন্ত সাগরকে বুঝতে পারেনি, সিকে এক্সপ্লোর করতে পারেনি, সম্পূর্ণভাবে তার পক্ষে জানা সম্ভব হয়নি। মানুষ সূর্যকে অনাদিকাল ধরে দেখছে, কিন্তু মানুষ সূর্য সম্পর্কে এখনও কিছুই জানতে পারেনি। মানুষ চাঁদকে অনাদিকাল ধরে দেখছে, গ্যালাক্সি ক্লাস্টার দেখছে, কিন্তু তাকে বুঝতে পারছে না। তার মধ্যেই আছি, তবু তাকে বুঝতে পারছি না। এই ঘটনাই আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ঘটে, প্রত্যেকটি ক্ষেত্রে ঘটে। 2টি বন্ধু, একটি ফ্যামিলি, একটি হাজব্যান্ড ওয়াইফ, বাবা ছেলে, মা মেয়ে, মা ছেলে, বাবা মেয়ে একই সাথে জীবনে রয়েছে, কিন্তু তবু আমরা একে অপরকে সম্পূর্ণভাবে বুঝে উঠতে আমাদের বর্ষও লেগে যায়, অনেক সময় আমাদের পার হয়ে যায়। যে কোনো সাবজেক্টকে বোঝাও আমাদের পক্ষে এতটাই ব্যাপার হয় যে আমরা যত তার সাথে চলতে থাকি তত আমরা সাবজেক্টটাকে বুঝতে পারি, আরও বুঝতে পারি, আরও বুঝতে পারি, আরও বুঝতে পারি। তো যখন আমাদের বয়সটা কম ছিল তখন আমাদের মনে হতো আমি সব করতে পারি, তুমি সব করতে পারো। কিন্তু যখন আমাদের বয়সটা বাড়তে থাকে তখন আমাদের পরিপক্কতা, আমাদের ম্যাচুরিটি আরও উঁচু মাত্রায় যায়। তখন আমরা আমাদের সীমাবদ্ধতাকে বুঝতে পারি যে আমি কতটা করতে পারি, তুমি কতটা করতে পারো, কে কতটা করতে পারে, যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্টে, যে কোনো সাবজেক্টে। তো আমাদের আজকে আলোচনার বিষয় ভাগ্য। ভাগ্য আছে, ভাগ্য নেই, এই নিয়ে বর্ষ থেকেই বিতর্ক আছে। কিন্তু তবু আমরা দেখি যাদের বয়স 30 পার হয়ে গিয়েছে, 30-র আগে আমরা অনেকেই ডিরোজিও থাকি, আমরা অনেকেই অনেক কিছু থাকি, কিন্তু 30-র পরে আমরা বাস্তববাদী হই, আমরা বাস্তবকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং আমরা এটা বুঝতে পারি যে আমার আর তোমার সমস্ত চেষ্টার পরেও কিছু একটা কাজ করছে। অত ভালো করে তৈরি না করেও অনেক কিছু অনেক সাকসেস হয়ে যায়, অনেক ভালো করে তৈরি করেও অনেক কিছু সফলতাই পায় না। কে সফলতা পাবে, কে সফলতা পাবে না, কোন জিনিসটা সফলতা পাবে, কোন বিষয়বস্তুটা সফলতা পাবে আর কোনটা পাবে না, ইত্যাদি ভাগ্যের অধীনে অবস্থিত। চলো ভাগ্যকে আরও ভালোভাবে বুঝবার চেষ্টা করি। আবার বলছি, ভাগ্যকে বুঝতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে বয়সটা 30-এর ওপর হতে হবে। 30-এর নিচে অভিজ্ঞতাটা খুব কম হয়। 18 বছরে ভোটের অধিকার তো হয়ে যায়, কিন্তু একটি পুরুষের মস্তিষ্কে সঠিক বিকশিত হয় 28 বছর বয়সে, আর একটি স্ত্রীর 26 বছর বয়সে, যে সে পারিপার্শ্বিক অবস্থা, সমাজ ব্যবস্থা, অনেক কিছু সে বুঝতে পারে, তখন অনেক কিছু তার উপলব্ধি মধ্যে আসে। তো
কোথাও কোথাও বলা হচ্ছে কর্ম প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ভাগ্য। এখানে জ্যোতিষের আঙ্গিকে বলা হয়েছে আমাদের পূর্বজন্মের কর্মফল আমাদের ভাগ্য, আর এই জন্মে প্রচেষ্টা সেভাবে আমরা আমাদের ফল লাভ করব, ভালো বা খারাপ ইত্যাদি নানা কথা এই বিষয়ে বলা হয়েছে। আধ্যাত্মিক বিষয়ে বলা হয়েছে আমরা সেটা করি। জীব, মানুষ, ছেলে বা মেয়ে, মানুষ সেটা করে যেটা সে চায়। মানুষ সেই কাজটা করে, তার পিছনে এফর্ট দেয় যেটা সে নিজে চায়। এটা আমার ভালো লাগে, এটা আমাকে ডোপামিন নির্গত হতে সাহায্য করে, এটা আমি চাই, এটা আমাকে আনন্দ দেয়, চিত্তাকর্ষক লাগে, মাইন্ড ব্লোয়িং। মানুষ সেটা করে যেটা সে চায়, নিজে চায়। মানুষ সেটা পায় যেটা ভগবান চায়। এটা আধ্যাত্মিক বিষয়ে বলা হচ্ছে। মানুষ সেটা করে যেটা সে নিজে চায়, মানুষ সেটা পায় যেটা ভগবান চায়। ভগবান বলছেন তুমি সেটা করো যেটা আমি চাই, তুমি সেটা করো যেটা আমি চাই। ভগবান বলছেন, আমি বলছি না। তুমি সেটা পাবে যেটা তুমি চাও। এই ব্যাপারে আরো ভালোভাবে বুঝতে গেলে মিনিমাম গীতার যে 18 অধ্যায় তা একটু জানা প্রয়োজন। এ বিষয়ে আমি বিশ্লেষণ করব, ধীরে ধীরে করব। তো ভাগ্য আছে, ভাগ্য নেই, তাই নিয়ে বিতর্ক আছে। 30-এর পরে গিয়ে কেউ ভাগ্যের উপলব্ধি অনুভব করতে পারে যে হ্যাঁ, আমি MBBS করে MD করেও আমি এত সফল নই, কিন্তু আমার ভাই কিছুই করলো না, সে আমার থেকে অনেক অনেক বেশি সফল। কোনো পিতা বসে দেখছে আমার মেয়েকে আমি MBA করিয়েছি, মেয়ে সুন্দরী, তবু না তার বিবাহিত জীবনে সে সুখী হয়েছে, হয়নি, ডিভোর্স হয়েছে, আর না সে সেরকম কোনো ভালো চাকরি পেল। MBA করেও সে মাত্র 32,000 টাকার চাকরি করে বা 50,000 টাকার চাকরি করে। কিন্তু আমার পাশের বাড়ির মেয়েটিকে দেখো, আমার অমুকের মেয়েটিকে দেখো, না সে দেখতে এত সুন্দর, না সে এত কিছু, না এত কিছু। সে আমার এমন একটি ছেলেকে বিয়ে করেছে যে মাসে 9 থেকে 10 লাখ টাকা INR ইনকাম করে, এবং সেই মেয়েটিকে সে ছেলে খুব সম্মানের সাথে, ভালোবাসার সাথে রেখেছে। কিন্তু আমার মেয়েটি এত সুখী নয়। ইত্যাদি নানা বিষয়ে মানুষের মধ্যে উপলব্ধি হয়ে থাকে। কেউ বাংলো ভিলাতে থেকেও হ্যাপি নয়, আত্মহত্যা করছে। কেউ সাধারণ 1 কামরা 2 কামরার ঘরে থাকে, কিন্তু সে হ্যাপি, সে কম করে সে আত্মহত্যা করছে না। এইরকম নানা প্রকারের বিষয় তো আমরা সমাজে দেখতে পাই। তো আমরা সবার আগে আসি যে হাতের উপরে ভাগ্যরেখা। ভাগ্যরেখা না থাকলে কি তার ভাগ্য নেই? সে কোনো সৌভাগ্যের মালিক নয়। খুব ইম্পর্টেন্ট কথা। জ্যোতিষাঙ্গিকে বিশ্লেষণ করতে গেলে ম্যাচুরিটি দরকার। ছেলে খেলা কম বয়সে বিষয় নয়। যখন তুমি এখন দেখো, আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকই ভালো এবং মন্দ প্রভাব আসছে। আগে হনুমান চালিসা হিন্দি ভাষীদের মধ্যেই ছিল, কিন্তু আজ বাংলা ভাষীরা হনুমান চালিসা পাঠ করেন। এবং অনেকে মনে করেন হনুমান চালিসা করে কি হবে, বাদর চালিসা, গরু চালিসা, মোষ চালিসা এসব করে কি হবে ভাই? কিন্তু প্রশ্ন, এগুলো অশিক্ষিতের কাজ, গণ্ডমূর্খের কাজ। আমি একজন পোস্ট গ্রাজুয়েট, আমি কেন এই সমস্ত করব? আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডক্টর, আমি কেন করব? প্রশ্ন ঠিক, কিন্তু অবাক হতে হয়
যখন তোমরা আজকাল জানো, এতদিন বহু আগেও সে কথা বলেছি বা যারা পাঠ করো তোমরা জানো, হনুমান চালিসাতে সম্পূর্ণভাবে পৃথিবীর সাথে সূর্যের দূরত্বের কথা যোজন অনুযায়ী, কারণ মাইল বা কিলোমিটার আমাদের ভারতীয় ইউনিট নয়, ডিস্টেন্স মেজারমেন্ট ইউনিট ইন ইন্ডিয়া যোজন, ক্রোস যোজন, কিলোমিটার অ্যান্ড মাইল, কিলোমিটার ব্রিটিশ থেকে এসেছে, মাইল আমেরিকা থেকে এসেছে। আমেরিকাতে মাইল বোঝে আর ব্রিটিশ বোঝে হচ্ছে কিলোমিটার। তো সেখানে পৃথিবী থেকে ভানু বা সূর্য কত দূরত্ব সে কথা বলা আছে। তো তখন অবাক হতে হয়, যদি এটি অশিক্ষিতদের বই হবে, যদি এটি আনসাইন্টিফিক হবে, যদি এটি প্রলাপ বাক্য এবং কুসংস্কার হবে, তাহলে এগুলো কি করে এলো এত বছর আগে, কি করে লিখলো, কি করে জানলো? তখন অবাক হতে হয়। আজকে আমরা জানছি, বা দেখো ছোটবেলায় যারা 60-এর দশকে লেখাপড়া করেছো, 70-এর দশক, 80-র দশক, তোমরা এইটুকুই জানতে, সূর্য আর 9টা গ্রহ ইনক্লুড আর্থ, পৃথিবী, তার বাইরে তারা, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, আদার্স গ্যালাক্সি, ক্লাস্টার, এগুলো সম্পর্কে জানতো না। এবং এটাও জানতো না যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ইজ রকি প্ল্যানেট and Jupiter, Saturn is গ্যাস প্ল্যানেট। এগুলো তারা জানতো না। তার মাঝে অ্যাস্টেরয়েড বেল্ট আছে, তাও তারা জানতো না। কিন্তু অবাক হতে হয়, যখন আমরা প্রতি মুহূর্তে অ্যাস্ট্রোলজিতে বা হিন্দু গ্রন্থগুলোতে ভূমিপুত্র মঙ্গল, ভূমিপুত্র মঙ্গল, মঙ্গলকে ভূমিপুত্র বলে সম্বোধন করা হয়েছে, যে পৃথিবী থেকে মঙ্গলের সৃষ্টি হয়েছে, ভূমিপুত্র বলে মঙ্গলকে সম্বোধন করা হয়েছে। যে পৃথিবীর যে আয়রন বেস, যে বানাবট রকি প্ল্যানেট, মঙ্গলও রকি প্ল্যানেট। কি করে জানলো তারা? অবাক লাগে। তখন ভাবতে হয় যে এটা অশিক্ষিতর গ্রন্থ না অতি শিক্ষিতর গ্রন্থ, এটি অশিক্ষিতদের কালচার এবং ভাবনা চিন্তা না অতি অ্যাডভান্স ভাবনা চিন্তা। যখন পুরো ইউরোপ আমেরিকা গরু চড়াতে জানতো না, উট চড়াতে জানতো না, পশুপালন করতে জানতো না, কৃষিকাজ জানতো না, এটা তখন এরা এত অ্যাডভান্স ছিল, ইত্যাদি নিয়ে ভাবতে হয়। তো যেটা নিয়ে বলছিলাম, যে ভাগ্যরেখা, তোমার ভাগ্য কেমন হবে, তোমার ছেলের ভাগ্য কেমন হবে, তোমার মেয়ের ভাগ্য কেমন হবে, তোমার শারীরিক ভাগ্য কেমন হবে, তোমার আর্থিক ভাগ্য কেমন হবে, তোমার বিবাহ বিবাহিত জীবনের ভাগ্য কেমন হবে, তোমার শ্বশুর বাড়ি কেমন হবে, তোমার ছেলে মেয়ে কেমন হবে, এই সব কিছু যেটি ভাগ্যরেখা, সেটি হচ্ছে মণিবন্ধ থেকে, যেটা বলছিলাম। তাহলে যার লাইফ লাইন আছে কিন্তু ফরচুন লাইন নেই, ভাগ্যরেখা নেই, তাহলে তার কি কোনো সৌভাগ্য নেই? এমন কি? তো জানতে হবে। এবং আমি হাউস নিয়ে আলোচনা করব। জন্মকুণ্ডলিতে যে হাউস, 9th হাউস ইজ লাক, লাকের কথা বলা হচ্ছে 9th হাউস থেকে। তো মণিবন্ধ, এই যে আমাদের হাতের এখানে যে রেখাগুলো, এই যে বালার মতো, চুড়ির মতো, এটাকে বলে মণিবন্ধ। দেখো, মণিবন্ধে যদি তোমার রেখা থাকলো ঠিক আছে, কিন্তু মণিবন্ধে তোমার চেইন তৈরি হয়,
চেন, একটা রেখা আরেকটা রেখাকে ক্রস করেছে বারবার, একে উভয়কে, চেন তৈরি হয়ে যায়। তাহলে তোমার জীবনে কিন্তু জেল, কাস্টাডি বা অপহরণ, অন্যের দ্বারা বন্দী হয়ে যাওয়া, সেটা সরকারে হতে পারে, কেউ তোমাকে অপহরণ করতে পারে, ইত্যাদি জীবনে ঘটবে। সেটা দেশে হোক বা অ্যাব্রডে হোক, এটা জীবনে ঘটবে। যদি তোমার মণিবন্ধে চেইন থাকে, চেইন, চেইন, দুটো হাতেই চেইন, খুব ভালো করে বোঝো, এখানে বুঝিয়েও দেওয়া হচ্ছে তোমাদেরকে পাশে বক্সের মাধ্যমে। তাহলে কিন্তু জেল, কাস্টাডি, অপহরণ, কিডন্যাপিং তোমার জীবনে ঘটবে। সে একদিনের জন্য হলেও জেলে যেতে হবে, আর 1 বছর বা 10 বছরের জন্য হলেও জেলে যেতে হবে বা অপহরণ হবে। কিডন্যাপিং হবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। শুধু অসৎ লোকেরাই জেলে যায় তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে যদি মানি যে হ্যাঁ অসৎ লোকেরা যায়, তাহলে সময়ের পরিপ্রেক্ষিতে মিথ্যে অপবাদে, পুলিশি অত্যাচারে, রাজনৈতিক কারণে ভালো ব্যক্তিরও জেলে যেতে হয়। মানে যেহেতু বিচার পদ্ধতিটা এরকম যে তাকে কাস্টাডিতে নিয়ে পুছতাছ করা হয় এবং সেই জন্য তাকে পুলিশ কাস্টাডি মানে পিসি অথবা জেসি জেল কাস্টাডিতে তাকে কিছুদিন রাখা হয়, 1 মাস, 2 মাস, 14 দিন, 7 দিন ইত্যাদি। আর সেটা একজন নিরপরাধ ব্যক্তির এবং ভদ্র ব্যক্তির পক্ষে খুবই ভয়াবহ আর অত্যন্ত মানে হাইজেনিক নয়, জানো তোমরা। তো এবার যেটা কথা, এবার ভাগ্যরেখা এই মণিবন্ধ থেকে তৈরি হয়। মণিবন্ধ থেকে, দেখো প্রথম পয়েন্ট এটা বললাম, মণিবন্ধের চেইন ভয়ানক। দ্বিতীয় কথা বলি, যদি ভালো করে শুনবে, খুব ভালো করে কিন্তু শুনবে, যদি তোমার ভাগ্যরেখা না থাকে, নেই, নেই, ভাগ্যরেখাই নেই, তাতে অসুবিধে কম, তাতে অসুবিধে নেই। যদি তোমার ভাগ্যরেখা নেই, ভাগ্যরেখা কোনটা? এই মণিবন্ধ থেকে এই হাতের মাঝ বরাবর এই শনির আঙ্গুলের দিকে, শনির আঙ্গুল হচ্ছে মিডিল ফিঙ্গার, মিডিল ফিঙ্গার ইজ স্যাটার্ন ফিঙ্গার, স্যাটার্ন ফিঙ্গার হচ্ছে মিডিল ফিঙ্গার। যদি এখান থেকে যদি উঠে গেল, এখান থেকে যদি রেখা উঠে গেল, তাহলে ওটা হচ্ছে ভাগ্যরেখা। যে রেখা সাধারণত আয়ু রেখা, এটা হচ্ছে আয়ু রেখা, এটা আয়ু রেখা, এটা আয়ু রেখা, এটা আয়ু রেখা, এখানে তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। এটা শিরোরেখা, মানে এটা হচ্ছে লাইফ লাইন। এখান থেকে বিচার করা হয় তোমার জীবনী শক্তি, তুমি আমি কতদিন বাঁচবো, আমাদের জীবনী শক্তি। এটা হেডলাইন, এখানে থেকে বিচার করা হয় তোমার চিন্তা করার ক্ষমতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার বুদ্ধিমত্তা, তোমার মধ্যে চিন্তা করার ক্ষমতা, তোমার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি, তোমার মধ্যে গুণ প্রতিভা, এটা হলো হেডলাইন। এটা শিরোরেখা, হেডলাইন, এটা হেডলাইন বা শিরোরেখা। এটা হার্ট লাইন বা হৃদয় রেখা। দেখো রেখা, এই হৃদয় রেখা কিন্তু এই দিক থেকে এই দিকে যায়নি, এই দুটো এদিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এদিকে এসেছে, এদিক থেকে এদিকে এসেছে, এদিক থেকে এদিকে এসেছে। এটা কি? এটা হচ্ছে হৃদয় রেখা বা হার্ট লাইন, হার্ট লাইন। তো একে এখান থেকে একটা রেখা উঠবে আর এইখান দিয়ে চলে যাবে, এই আয়ু রেখাকে ছুতেও পারে, নাও ছুতে পারে, ছোবার সম্ভাবনা 86 থেকে 89% হাতে ছোবে, এটাই হয়ে থাকে। রেয়ার টু রেয়ার কোনো হাতে দেখা যায় ছোঁয়নি আয়ু রেখাকে, কে? ভাগ্যরেখা বা ফরচুন লাইন।
এবং সে হেড লাইনকে ছোবে এবং সে হার্ট লাইনকে ছোবে, ছুঁয়ে সে যাবে শনির এই আঙুলে। এখানেও শেষ হয়ে যেতে পারে, উঠেও এখানে শেষ হতে পারে, আরও উঠতে পারে, আরও উঠতে পারে। দেখো, না থাকা ভালো, যে নেই। আবার বলছি, না থাকা ভালো, কিন্তু ভাঙা চোরা থাকা ভালো নয়। আবার বলছি যে এই যে ফরচুন লাইন না থাকা ভালো, নেই, কিন্তু ভাঙা চোরা থাকা ভালো নয়। এবারে এই ফরচুন লাইন থেকে কি কি দেখা হয় দেখো। যে যদি এটি মণিবন্ধের ওপর থেকে মধ্যম আঙ্গুলের শনি দ্বিতীয় পর্ব পর্যন্ত যায়, তাহলে সে খুব সৌভাগ্যশালী হয়ে থাকে। নিট অ্যান্ড ক্লিন আনব্রেকেবল কোনো লাইন, যদি এটা হলো শনির ফার্স্ট পার্ট, এটা আঙুলের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যদি এই সেকেন্ড পার্ট অবধি কোনো জায়গায় ছুঁয়ে যায়, তাহলে সে চরম সৌভাগ্যশালী হয়ে থাকে। এখান থেকে উঠতে হবে, একদম এত অবধি যেতে হবে, তাহলে সে চরম সৌভাগ্যশালী হয়ে থাকে। কেমন সৌভাগ্যশালী? চরম সৌভাগ্যশালী। কেমন সফলতা? চরম সফলতা। সে না শুধু পাড়ায়, না শুধু তার মহকুমায়, না শুধু তার সাব ডিভিশন, তার ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে সে খুব ফেমাস হবে। আর স্টেট লেভেলে ফেমাস হওয়া খুব কম কথা নয়, আর ভারতে পুরো ভারত ফেমাস হওয়া অনেক বড় ব্যাপার। অন্যান্য দেশে না, পুরো দেশ ফেমাস হওয়া খুব ইজি। ধরো বাংলাদেশে তুমি ফেমাস হবে খুব ইজি। তুমি ধরো হচ্ছে পাকিস্তানে, তুমি পুরো হচ্ছে পাকিস্তানে তুমি ফেমাস হবে খুব ইজি। তুমি শ্রীলঙ্কাতে পুরো শ্রীলঙ্কায় ফেমাস হবে খুব ইজি। তুমি ইংল্যান্ডে পুরো ইংল্যান্ডে ফেমাস হবে খুব ইজি। তুমি ইউএসএতে পুরো ইউএসএতে ফেমাস হবে খুব ইজি। কেন ইজি? কারণ তাদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ একটা। পুরো বাংলাদেশ বাঙাল ভাষায় কথা কয়, বুঝছো? পুরা বাংলাদেশ কোন ভাষায় কথা কয়? বাংলা ভাষায় কথা কয় না? তো তুমি বাংলা বলবে, তোমার ভাষা সবাই বুঝে যাবে। তুমি বাংলাতে হাজার ভালো কবিতা লেখো, হাজার ভালো গান গাও, হাজার ভালো অভিনয় করো, কিন্তু তুমি কি হয়ে গেলে, দার্জিলিং থেকে তুমি দীঘা, এর মধ্যে কি হয়ে গেল, তোমার পরিধি তৈরি হয়ে গেল। তুমি বাংলায় খুব বড় আর্টিস্ট, তোমাকে বাইরে কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না। কেন চেনে না? কিশোর কুমারকে চেনে কেন? কারণ তিনি হিন্দি গেয়েছেন এবং অন্যান্য ভাষাতে গেয়েছেন। কুমার শানুকে চেনে কেন? কারণ তিনি হিন্দি এবং অন্যান্য ভাষায় গেয়েছেন। সৌরভ গাঙ্গুলিকে চেনে কেন? কারণ তিনি ইন্ডিয়া টিমের হয়ে ইন্টারন্যাশনাল তিনি ক্যাপ্টেনশিপ করেছেন এবং অনেক দিন খেলেছেন। কিন্তু বাংলার কোনো প্লেয়ারকে চেনে না। বাংলার কোনো গায়ক, গায়িকা, নায়িকা, সাংস্কৃতিক মনস্ক, রাজনীতিবিদ হয়তো সিএমটিএমকে মানে চিনবে, এর বাইরে কোনো মিনিস্টারকে কেউ চেনে না। তুমি কি দিল্লির এডুকেশন মিনিস্টারকে চেনো না? তুমি কি মহারাষ্ট্রের কালচার মিনিস্টারকে চেনো না? খুব বেশি হলে কার নাম জানো? সিএম এর নাম জানবে। খুব বেশি হলে তুমি সিএম এর নামটা জানো বা তার মুখটা চেনো। তাহলে ভারতের মতো দেশে ফেমাস হতে গেলে তাকে অনেক মাল্টি ট্যালেন্ট তার মধ্যে থাকতে হবে, অনেক বড় কথা। কিন্তু ভারতে পুরো ভারত ফেমাস হওয়া এত ইজি ব্যাপার নয়। আর ভারত ছোট দেশও নয় ইংল্যান্ডের মতো। ভারত এতগুলো ভাগ হয়ে গেছে, ভারত আজকে 7 ভাগ হয়ে গেছে, কিন্তু তবু ভারত এখনো অনেক বড় দেশ। বাংলাদেশ চলে গেছে, মানে বাংলাদেশ এখান থেকে সৃষ্টি হয়েছে, পাকিস্তান সৃষ্টি হয়েছে, শ্রীলঙ্কা সৃষ্টি হয়েছে, মায়ানমার সৃষ্টি হয়েছে, নেপাল সৃষ্টি হয়েছে, ভুটান সৃষ্টি হয়েছে, আফগানিস্তান সৃষ্টি হয়েছে, তিব্বত সৃষ্টি হয়েছে। তারপরেও ভারত অনেক বড় দেশ, অনেক বড়। তুমি আজকে অনেকে তামিল ফিল্ম, যখন তুমি তামিল ফিল্ম কিছু বুঝতে পারো না, তা তুমি দৃশ্যম 2ও বুঝতে পারো না, তুমি বাহুবলীও বুঝতে পারো না। যখন ওটা তোমাকে হিন্দিতে তোমার কাছে দেওয়া হয়, প্রেজেন্ট করা হয়, তখন তোমার কাছে ভালো লাগে। না হলে তোমার ওই প্রভাসকে ভালো লাগতো না, বাহুবলী প্রভাসকে তুমি বুঝতেই পারতে না।
অর্থাৎ ভারতে ফেমাস হওয়া, যে ভারত ফেমাস হতে পারবে, খুবই কঠিন ব্যাপার। ভারত ফেমাস হওয়াটা খুব কঠিন ব্যাপার, কারণ ভারত ফেমাস হতে গেলে এখানে কালচার আর ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে। এখানে কালচার আর ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে। যখন আমরা দৃশ্যম 1 এবং দৃশ্যম 2, যখন আমরা ওই হিরো, আমিও ঠিকমতো তার নাম জানি না, যখন আমরা তার অভিনয় দেখছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখগুলো এরকম, নাকটা একটু নিচের দিকে, তাকে আমাদের খুব ইয়ং মনে হচ্ছে না, মনে হচ্ছে 50-র কাছাকাছি বয়স, এবং ঠিক হিরো নয়। কিন্তু অজয় দেবগানের বয়স মোর দ্যান 50, কিন্তু তারটা ভালো লাগছে কেন? কারণ যখন সে আমাদের কাছে হিন্দিতে প্রেজেন্ট করছে। বোঝা গেল? ভারত ফেমাস হওয়া এত ইজি ব্যাপার নয়, কোনো ব্যাপারে নয়। না মানে স্পোর্টসে এত ইজি, না ডান্স ড্রামা অ্যাক্টিংয়ে এত ইজি, না কোনো কিছুতে এত ইজি নয়। কারণ এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এবং এখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজেরও ব্যারিয়ার আছে। এখানে অনেকগুলো ব্যারিয়ার আছে, বুঝতে পারলে? তো সেখানে কি হচ্ছে, যদি তোমার এই সেকেন্ড অবধি চলে যায়, তাহলে তুমি স্টেট ফেমাস হয়ে যাবে। বাংলাতে তোমার নাম বেশ মানে উঁচু জায়গায় বেশ চলে যাবে। যে কোনো ব্যাপার হতে পারে, যে কোনো ব্যাপারে, কালচার, এডুকেশন, রিসার্চ, যে কোনো ব্যাপারে। ডক্টর হতে পারো তুমি, উকিল হতে পারো তুমি, জার্নালিস্ট হতে পারো তুমি, বিজনেসম্যান হতে পারো তুমি, উদ্যোগপতি হতে পারো তুমি, কিন্তু খুব সফল, খুব সুন্দর, স্মুথ এবং উন্নত ভাগ্যের অধিকারী হবে তুমি। বোঝা গেছে ব্যাপারটা? এবার হচ্ছে যেটি ব্যাপার, সেটি হচ্ছে যদি এটি প্রথম পর্বে যায়, যদি এটি সেকেন্ড পার্টে গেল না, সেকেন্ড পার্ট অবধি গেল না, এই ফার্স্ট পার্টে গিয়ে আটকে গেল, ফার্স্ট পার্টে গিয়ে আটকে গেল, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? তাহলে তার শেষ জীবনে তাকে অত্যন্ত কষ্ট করতে হবে, তাকে শেষ জীবনে তাকে অত্যন্ত কষ্ট করতে হবে। ফার্স্ট পার্ট অবধি যদি যায়, তাকে শেষ দিবসে অভিনেতা হতে পারে, খেলোয়াড় হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, বিজনেসম্যান হতে পারে, যে কেউ, ম্যান ওম্যান সবই হতে পারে। এই সুন্দর এখান থেকে ভাগ্যরেখাটা উঠেছে, সুন্দর ভাগ্যটা চলবে। সেকেন্ড পার্টে গেল না, ফার্স্ট পার্টে গিয়ে থেমে গেছে। সুন্দর জীবন চলবে তার, বেশ সুন্দর, 60, 55, 57, 60-এর পরে কিন্তু বেশ দুঃখময় জীবন, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, আর্থিক দুঃখ, নানা প্রকারের সমস্যা তার জীবনে কিন্তু তাকে ঘিরে ধরবে। বুঝতে পেরেছ? এবারে বলি যে যদি ভাগ্যরেখা না থাকে, তাও বলেছি না থাকলে ক্ষতি নেই, কিন্তু ভাঙাচোরা ভাগ্যরেখা কি করে? ভাঙাচোরা ভাগ্যরেখা কিন্তু তার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। ভাঙাচোরা ভাগ্যরেখা কখনোই একেবারে ঠিক নয়। এবার ধরো যে কারোর ভাগ্যরেখা যদি এখান থেকে এরকম এরকম মানে ওপর দিকে কতগুলি শাখা বের করেছে, ওপর দিকে কতগুলি শাখা বের করেছে, ভাগ্যরেখাতেও আছে, কিন্তু তার থেকে লাইন যেন ওপরের দিকে যেন ছিটকে 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 যেন ওপরের দিকে শাখা বের করেছে, তাহলে কি হবে? এরা জীবনে কারোর কাছে কখনো মাথা নত করে না বা কারোর তাবেদারি করতে পারবে না। এরা জীবনে কারোর কাছে মাথা নত করতে পারবে না বা কারোর তাবেদারি করতে এরা পারবে না। এই ধরনের যাদের ভাগ্যরেখা, তারা কিন্তু কারোর কাছে কিন্তু কখনোই তাবেদারি করতে পারবে না। যদি কারোর মধ্যমার দিকে না গিয়ে যদি অনামিকার দিকে চলে যায়, তাহলে তার জীবনে কি হবে, সেই বিষয়ে তার জীবনে কি হবে দেখো। যদি কারোর ভাগ্যরেখাটা এখানে না গিয়ে একেবারে এই রবির আঙুলের দিকে চলে গেল, এই আঙুলের দিকে যদি চলে যায়, এই আঙুলের দিকে, তাহলে কি হবে? তাহলে এই আঙুলের দিকে যদি চলে যায়, এই আঙুলের দিকে,
তাদের জীবনে কিন্তু পরিশ্রমের মাধ্যমে তাকে কিন্তু তার ভাগ্য যত না তার সাথ দেবে, কিন্তু তাকে কিন্তু মানে পরিশ্রমের মাধ্যমেই তাকে শুধুমাত্র কিন্তু তার জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। এবার তোমাদের মনে আসতে পারে, কেন সকলকেই তো সফল হতে গেলে তাকে তো পরিশ্রমের মাধ্যমেই তাকে সফল হতে হয়? দেখো, সকলকে সফল হতে গেলে পরিশ্রমের মাধ্যমে সফল হতে হয় এমন হয় না। উত্তরাধিকার সূত্রেও মানুষের জীবনে সফলতা আসে, অনেকটা সফলতা আসে। উত্তরাধিকার সূত্রে মানুষের জীবনে অনেকটা সফলতা আসে, অনেকটা আসে। বা পরিশ্রম না করো, তুমি আশেপাশে সমাজেও দেখবে কারোর কেউ সুনজরে পড়ে গিয়ে সেই জীবনে অনেক উঁচু জায়গায় পৌঁছে যায়। আর উত্তরাধিকার সূত্রে সফলতা আসে, অনেক আসে। তুমি বড় বড় খেলোয়াড়দের দেখো, স্টারদের দেখো, যারা অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, তাদের ছেলেমেয়েদের কিন্তু প্রথম নামকে বিকশিত করার জন্য, বা স্টুডিওতে প্রথম রেকর্ডিংয়ের জন্য, বা মাঠে প্রথম ইন্টারন্যাশনাল খেলার জন্য খুব বেশি বেগ পেতে কম হয়। কারণ তারা উত্তরাধিকার সূত্রে, বা যারা রাজনীতিতে দেখো, কোনো দলের সভাপতি, সহসভাপতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু শুধুমাত্র নেতা বা নেত্রীর ছেলে মেয়ে বা তার ফ্যামিলির ব্যক্তি বলে হয়ে যায়, যেটা সাধারণ স্তরে বুথ থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে স্ট্রাগল করে উঠতে গেলে সেটা অনেক কঠিন ছিল, বা সেটা হতোই না। তার মধ্যে সেই পরিশ্রম করার মতো দক্ষতাই নেই, কিন্তু হয়ে গেছে। তাহলে ভাগ্য যে মানে শুধুমাত্র যে যারা তুমি যেরকমভাবে তুমি পরিশ্রম করবে সেরকমভাবে তোমার সফলতা হবে, সেরকম জীবনে হয় না। সমাজে আমরা এরকম রিফ্লেকশন দেখতে পাই না। যদি এরকম রিফ্লেকশন আমরা দেখতে পেতাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতি এক্সামে যারা হচ্ছে, যারা টপার আছে, তারাই সমাজটাকে নেতৃত্ব দেবে, তা কিন্তু হয় না। বা যারা অধিক পরিশ্রম করছে, দিনে 20 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করছে, তারাই সফল হচ্ছে, এমনও কিন্তু হচ্ছে না। সুতরাং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে শনির এই আঙুলের যদি ভাগ্যরেখা যায়, তাদের সাকসেস রেটিং অনেক হাই, অনেক ভালো, অনেক সুন্দর। কিন্তু যদি রবির আঙুলে যদি ভাগ্যরেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু এফোর্টটাই তাকে কিন্তু বেশি দিতে হবে। তার লাক গ্রোয়িং কিন্তু তার কিন্তু ফরচুন, তার লাক কিন্তু অত স্মুথ হবে না, বারবার করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভাঙাচোরা ভাগ্যরেখা কোনোভাবেই ঠিক নয়, ঠিক নয়। এবার এটুকু আমরা আজকে হাতের থেকে বললাম। এবার আসি আমরা সাথে সাথে হরোস্কোপে। যেখানে তোমার লগ্ন লেখা আছে, লগ্ন, সেখান থেকে অ্যান্টি ক্লক 9 নম্বর ঘর হচ্ছে তোমার কে ভাগ্য, বা 9th হাউসেরও তোমার ভাগ্য বা বিশ্বাস, ভাগ্য বা নয়, এবং ভাগ্য, বিশ্বাস, ভক্তি, পুনর্জন্ম, এগুলো হচ্ছে ওই 9th হাউস, পূর্বজন্ম 9th হাউস। তো এই 9th হাউস থেকে আমরা কি বিচার করি? লাক, ভাগ্য কীরকম হবে সেটা আমরা 9th হাউস থেকে বিচার করে থাকি। বা সেখানে আমরা দেখি পূর্বজন্মের মার্কশিট তার কি আছে, সে যে প্রিভিয়াস ক্লাসে ছিল সেখানে তার রিপোর্ট কার্ডটা আমরা দেখি ওই 9th হাউস থেকে, যে তার রিপোর্ট কার্ডে কি আছে, অর্থাৎ কত ইজি তার লাক আছে। কোন হাউস থেকে দেখা হয়? 9th হাউস থেকে। এই 9th হাউসে যদি কোনো গন্ডগোল না থাকা মানে হলো 3টের বেশি প্ল্যানেট যেন 9th হাউসে না থাকে। 4টে গ্রহ হলো বা 5টা গ্রহ হলো, মানে 3-এর বেশি গ্রহ হলেই তাকে বলে গোলযোগ। 3টের বেশি গ্রহ যদি তোমার 9th হাউসে বসে আছে, কে বসে আছে? চন্দ্র বসে আছে, রবি বসে আছে, রাহু বসে আছে, বৃহস্পতি বসে আছে, হয়ে গেল 9th হাউস শেষ। বা শনি বসে আছে, মঙ্গল বসে আছে, রবি বসে আছে, কেতু বসে আছে, হয়ে গেল 9th হাউস শেষ। 9th হাউসে যদি 3টের বেশি গ্রহ থাকে তাহলে সেটা হয়ে যাবে গোলযোগ। যে কোনো ঘরেই যদি 3টের বেশি গ্রহ থাকে তাহলে সেটা হবে গোলযোগ, এবং তার ফলে সেটা শুভ ফল দেবে না। 9th হাউসে তো দেবেই না,
তার কী হবে, ভাগ্য বিড়ম্বনা যোগ সৃষ্টি হয়ে যাবে। প্রতি মুহূর্তে তার ভাগ্য বিড়ম্বনা, প্রতি মুহূর্তে তার ভাগ্য বিড়ম্বনা। তুমি বহু এরকম মানুষকে দেখতে পাও যে ছোটবেলা থেকেই তার সমস্যা, পরীক্ষার আগের দিন হাতটা ভেঙে গেল, চাকরি জয়েন করার আগের দিন বাবা এক্সপায়ার করে গেল, নানা প্রকারের সমস্যা জীবনে এরকম তুমি দেখতে পাও। তো এক কথায় আজকে আর সময় নেই, এটুকু শুধু আজকে আমরা জেনে নেই, যদি 9th হাউস হচ্ছে আমাদের কি বিচার করা হয়, 9th হাউস থেকে ভাগ্য, একটি মানুষের কত সৌভাগ্য আছে, বিশ্বাস, তার মনে কত বিশ্বাস আছে নিজের প্রতি, ভগবানের প্রতি। বিশ্বাস বলতে অনেকে ভাবে বিশ্বাস তাহলে অন্যকে সবাইকে বিশ্বাস করতে হবে, ওটা পরে। তুমি কাকে বিশ্বাস করবে, কাকে করবে না, সমাজকে বিশ্বাস করবে, মানুষকে বিশ্বাস করবে কি করবে না, প্রেমে বিশ্বাস করবে কি করবে না, সেটা অনেক পরের ব্যাপার। প্রথম যেখানে একেবারে অরিজিন, যেখানে ভিত্তি, যেখানে নিব, সেটা হচ্ছে তোমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমি এটা করতে পারবো। আর সেটা ওভার কনফিডেন্স না, আমি এটা পারবো। হ্যাঁ, ইট উইল টেক টাইম 3 to 4 ইয়ার, কিন্তু আমি এটা ক্র্যাক করতে পারবো। আর ওভার কনফিডেন্স করে আমি এটা করতে পারবো, কালকেই করে দেবো, পরশুই করে দেবো, এগুলো ওটা ঠিক হলো না। 6 মাস সময় লাগতে পারে, 7 দিন লাগতে পারে, কোনো বড় অ্যাচিভমেন্টের জন্য 3 থেকে 4 ইয়ার্স তো লাগতে পারে, বা মোর দ্যান 4 ইয়ার্স লাগতে পারে, কিন্তু আমি এটা করতে পারবো। আগে নিজের প্রতি বিশ্বাস হতে হবে, যেটা তুমি হতে চাও। যে এই যে রঙ্গমঞ্চ, তো এটা তো জানো তুমি, খুব ভালো লাগে ওই নির্মলা মিস্ত্রি যদি এই গানটা শোনো, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। তার শেষের দিকে যে ভাষা, মানে যে ওয়ার্ডগুলো, খুব সুন্দর ওয়ার্ড আছে, যেটা একটা রঙ্গমঞ্চ। এখানে আমরা সবাই আসি, আর আমরা এখানে যখন আসি, যখন আমরা ক্লাস 1 2 3 4 পড়ি, এবার আমরা আমাদের স্ক্রিপ্ট খুঁজি, আমি কোন অভিনয়টা করব, তুমি কে এখানে ক্রিকেটার হবে, কেউ এখানে সায়েন্টিস্ট হবে, আমরা দেখি কোনটা আমরা করব, কোনটা আমি করব, কোনটা তুমি করবে। তো এখানে কোন স্ক্রিপ্টটা আমার জন্য পারফেক্ট, কোন রোলটা আমার জন্য পারফেক্ট, কোন রোলটা তোমার জন্য পারফেক্ট। একজন ডাক্তারকে পারফেক্ট ডাক্তার হতে হবে, একজন ইঞ্জিনিয়ারকে পারফেক্ট ইঞ্জিনিয়ার হতে হবে, একজন বিজনেসম্যানকে পারফেক্ট বিজনেসম্যান হতে হবে। তো সেখানে সেটা হচ্ছে যে 9th হাউস হচ্ছে আমাদের লাক। তো লাক ভাগ্য, তা আর কি দেখা, বিশ্বাস, নিজের প্রতি আগে দেখো, আগে আমরা দেখবো অন্য সব বিশ্বাস ছাড়ো, ভগবানের প্রতি বিশ্বাস, তারপরে ভাবছি তোমার প্রতি তোমার বিশ্বাস আছে যে তুমি এটা করতে পারো, তুমি এই ব্যাপারে সফল হতে পারো। ম্যাক্সিমাম মানুষ কি হয়, দুটো সমস্যাতে ভোগে বিশ্বাসের ক্ষেত্রে। এক, তার নিজের প্রতি বিশ্বাস নেই, আমি করতে পারবো না, আর বা তার অযথা, মানে ওভার কনফিডেন্স, ফেক কনফিডেন্স আছে, আমি তো এটা 10 দিনের মধ্যেই করে নেব, কিন্তু যেটা করতে গেলে তার 10 বছর বা তার বেশি সময় লাগতে পারে। সেটা হয় সে বোঝে না যে এটার গুরুত্ব কত অপরিসীম, এবং এই কাজটা, এই অ্যাচিভমেন্টটা পেতে, জীবনের স্ট্যাটাসটা এখানে নিয়ে যেতে, এই গোলটা ক্র্যাক করতে, একজন সফল বিজনেসম্যান হতে গেলে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে, IAS হতে, যা কিছু হতে গেলে আমাকে কতটা এফর্ট দিতে হবে, তাহলে আমি এইটাকে ক্র্যাক করতে পারবো। ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে, হয় সে বিলো কনফিডেন্সে ভুগছে, না হলে সে ওভার কনফিডেন্সে ভুগছে, তার মধ্যে কনফিডেন্সের সন্তুলন নেই। 9th হাউস হলো ফেথ, বিশ্বাস, ভগবানকে বিশ্বাস তো পরের কথা, আগে নিজেকে বিশ্বাস করো, আমি এটা করতে পারবো, এইটা আমার ভালো লাগে, এই লাইনটা আমার ভালো লাগে, আমি এর মধ্যে ইন্টারেস্ট পাই, আমি এটা আমাকে খুব মানে আনন্দ দেয়, এই কাজটা আমি এটা করব, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো, এটা সব থেকে বড় কথা। মানুষ কি হয়, মানুষ একটা ভেবে না আমি এটা করব জীবনে, তারপর কিছুদিন সে পথের ট্র্যাকে, তারপর তার ট্র্যাক হারিয়ে যায়। তাহলে দুটো ভুল হয়েছিল, হয় সে ওই কাজটা তার জন্য ঠিক কিনা, সে ওইটা ক্র্যাক করতে পারবে কিনা, যারা ক্র্যাক করে সফল হয়েছে সেটা সে বুঝতে পারেনি,
অথবা সে ভ্রমে পড়ে গিয়েছে, ওই ট্র্যাকটা তার জন্য ছিলই না। এই পৃথিবীতে প্রত্যেকে ইউনিক কোনো না কোনো কাজের জন্য। এইচআরে তোমাকে বারবার কি শেখানো হয়, কাকে তুমি কোন কাজে লাগাবে, কে কোন কাজটা ঠিক পারবে, এটা বোঝা খুব বড় বিজ্ঞান না, খুব বড় বিজ্ঞান, কে কোন কাজের জন্য পারফেক্ট। দেখো, ভুল বা ঠিক বলছি না, আজকে যখন আমরা যে কোনো ব্যাপারে দেখি বীরাপ্পন আমরা শুনতাম 80-র দশকে 90-এর দশকে, বীরাপ্পনের পিছনে কয়েকশো কোটি টাকা সরকারের ক্ষয় হয়ে গিয়েছে এবং কয়েকশো জন মানে সরকারি অফিসার্স মারা গিয়েছে, সরকারি অফিসারের মাথা কেটে ফুটবল খেলেছে। কিন্তু কোনো একজন ফরেস্ট অফিসার, কোনো একজন আইপিএস, কোনো একজন প্রশাসনিক অফিসার বীরাপ্পনের যে মিশন তাকে সফল করেছে। অর্থাৎ কানেক্ট হচ্ছিল না সঠিকভাবে যে বীরাপ্পনের জন্য পারফেক্ট কে ওর জন্য পারফেক্ট। বুঝতে পারছো আমি কি বলছি? প্রত্যেকে এখানে ইউনিক। আমি সব ব্যাপারে বলছি, আমি কোনো উগ্রবাদী সংস্থা বা কারোর আমি গুণ গাইছি না, কারোর গুণ আমি গাইছি না, শুধু পারফেকশনের কথা বলছি। প্রভাকরণ, LTTE চিফ প্রভাকরণ ইন 1980 থেকেই এদের গ্রোয়িং শুরু হয় শ্রীলঙ্কাতে এবং তামিলনাড়ুতে। তো LTTE চিফ প্রভাকরণ চুজ করেছিল কাকে? ওয়ান আই শিবরাজনকে, যে শিবরাজন ইজ পারফেক্ট ফর রাজীব গান্ধী অ্যাসাসিনেশন। দেখো, অনেকবার কিন্তু অ্যাটেম্প করেনি, ওয়ান টাইম অ্যাটেম্প করেছে। শিবরাজন চুজ করেছে তার দুই বোন, মানে পিস্তত বোন, মানে কাজিন, থানু অ্যান্ড শুভা কে সে চুজ করেছে। থানু ফার্স্ট অ্যাটেম্প করবে, যদি সফল না হয় তো শুভা অ্যাটেম্প করবে। তাতে যদি সফল না হয় তারুতে শ্রীপেদমপুরমে, তাহলে থার্ড অ্যাটেম্প দিল্লিতে হবে এবং সেটা করবে আয়ত্রী কোনটা করবে? আয়ত্রী করবে দিল্লিতে। তাহলে দেখো, ফার্স্ট অ্যাটেম্প 21 মে 1991 সন্ধে 7টার সময় শ্রীপেদমপুরের ওই মাঠে রাজীব গান্ধী যাবার কথা ছিল। থানু রেডি ছিল, ফার্স্ট হিউম্যান বম ইন ইন্ডিয়া, সে সমস্ত বেল্ট পরে ইত্যাদি পরে রেডি ছিল, সে ছিল সালোয়ারে। সাথে রেডি ছিল কে? তারই নিজের বোন শুভা, শাড়ি পরে। ফার্স্ট অ্যাটেম্প যদি দিদির সফল না হয়, সেকেন্ড অ্যাটেম্প শুভা করবে। আর এদের টোটাল যে অর্গানাইজার এবং ডিরেক্টর, এখানকার লোকাল ডিরেক্টর, চিফ ডিরেক্টর বসে আছে শ্রীলঙ্কাতে জাফনাতে, এখানকার যে লোকাল ডিরেক্টর সে হচ্ছে ওয়ান আই শিবরাজন। যারা জানো সে সময়ের কথা বা আজও ইউটিউবে গেলে জানতে পারবে। তাহলে দেখো যে পারফেকশন, অর্থাৎ প্রভাকরণের দূরদৃষ্টিতা ছিল যে ওয়ান আই শিবরাজন এটা করতে পারবে। ওয়ান আই শিবরাজন অনেক খুঁজেছে হিউম্যান বমকে, লাস্টে নিজের কাজিন বোনেদের নিয়ে এসেছে যে এরা করতে পারবে ওয়ান টাইম অ্যাটেম্প আর ওয়ান টাইম সাকসেস। বোঝা গেল কে কোন কাজের জন্য পারফেক্ট। তাহলে কি হচ্ছে, গোলকে যারা ছুঁতে পারে না, যারা দেখবে অনেক বলে আমি না মানে হচ্ছে ক্রিকেটার হতে চেয়েছিলাম, তা 9 বছর অনেক এটা চেষ্টা করলাম, ওটা করলাম, রঞ্জিতে একবার চান্স পেয়েছিলাম কিন্তু প্যানেলে নাম এসেও তারপর হয়নি। তাহলে একটা ভুল বা এখানে কোথাও একটা না একটা ভুল হয়েছে, হয় সে ক্রিকেটের জন্য পারফেক্ট ছিল না, অথবা সে ততটা এফর্ট দেয়নি বা দিতে পারেনি, তার লাক সাপোর্ট করেনি যে ওটাকে সে ক্র্যাক করতে পারে। যখন তুমি টুইন টাওয়ার সম্পর্কে যখন তুমি জানছো 9/11, সেখানে মোহাম্মদ আট্টা একটা নাম আসে, ওই বলো ওসামা বিন লাদেন, এই নামটা তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু না, সে যাকে চুজ করেছিল, ফার্স্ট অ্যাটাক করেছিল যে টাওয়ার নাম্বার 1-এ, মোহাম্মদ আট্টা। তুমি ইউটিউবে গেলে তুমি সমস্ত ন্যাশনাল জিওগ্রাফিকে ডকুমেন্টারি তুমি দেখতে পাবে।
যে মোহাম্মদ আটটাকে সে চুজ করেছে, তাহলে ফার্স্ট টাইম সে যে চুজ করেছে তার এটা কত ঠিকঠাক ছিল যে কে এই কাজের জন্য পারফেক্ট। সেটা ক্রিয়েশন হতে পারে, গঠনমূলক কাজ হতে পারে, শিক্ষা হতে পারে, শিল্প হতে পারে, ক্রীড়া হতে পারে, সংস্কৃতি হতে পারে, আবার ধ্বংসাত্মক হতে পারে। তো মূল কথা হচ্ছে যে এখানে ফেথ, নিজের প্রতি ফেথ, যে আমি এটা করতে পারবো। যারা জীবনে সফল, যে কোনো ব্যাপারে সফল, সেটা সৃজনশীলতা হতে পারে বা সেটা জঙ্গিবাদও হতে পারে, সেটা হায়ার এডুকেশন হতে পারে, সেটা বিজনেস হতে পারে, জব হতে পারে, তারা প্রত্যেকে কিন্তু নিজের ব্যাপারে কিন্তু তারা বিশ্বাসী, কনফিডেন্ট, তাদের নিজের প্রতি ফেথ আছে, আমি এটা করতে পারবো। আর এই ফেথ অবশ্যই তোমার হরোস্কোপে 9th হাউস ইন্ডিকেট করে। 9th হাউস লগ্ন থেকে অ্যান্টিক্লক 9th হাউস, আর তোমার হাতে এই লাইন ইন্ডিকেট করে। লাইন না থাকলেও সে খুব ফেথফুল হতে পারে, অথবা লাইন যদি সুস্পষ্ট সুন্দরভাবে থাকে তাহলে সে ফেথফুল হতে পারে, কিন্তু ভাঙাচোরা লাইনে ফেথফুল হওয়া সম্ভব হয় না। আজকে আর সময় নেই, আগামী দিন আলোচনা করব। সকলে মনকে স্থির করে বলো হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়।